ওকে। প্রেজেন্ট টেন্স থেকে বলেন। হুম। হুম। টেন্সের হচ্ছে দ্য সান, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এটা সানরাইজেস দিবেন। এই যে দেখেন সামনেই নিয়ে এসেছি, সূর্য পূর্ব দিকে উদিত হয়। হ্যাঁ, উদিত হয় এর অর্থ হচ্ছে ওঠে। ওঠে। তো এখানে দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখন এই জন্য ভার্বের পরে এস বা ইয়েস হবে। দ্য সান রাইজেস। রাইজ মানে হচ্ছে, বুঝতে পেরেছেন, অর্থাৎ এখানে রাইজ মানে ওঠা। তো এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। আর আমি বলেছি হুম হুম অর্থাৎ 12টা টেন্সের ভিতরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকাল, এবং এখানে দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। সূর্য তো একজন, একটাই মাত্র। হ্যাঁ, এই জন্য এখানে ভার্বের পরে এস বা ইয়েস দিতে হয়। রাইজ মানে হচ্ছে ওঠা, ওর পরে ইয়েস দিতে হবে, রাইজেস। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট বলা যাবে না, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। যদি বলি বর্ণালী, বর্ণা ভাত খায়, তখন বর্ণা ইটস রাইস হবে। কিন্তু যদি বলি আমি ভাত খাই, আই হচ্ছে এখানে ফার্স্ট পারসন, এই জন্য এখানে আই এর পরে ইট হবে, আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু যদি বলি বর্ণ, বলুন। রাইজ ইন দ্য ইস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমার ভুলটা কোথায় হচ্ছে আবার বলুন, এই আরেকবার ক্লিয়ার রাইজের করে পরে, বলুন। রাইজ বানান হচ্ছে RISE, রাইজ, ওর পরে একটা এস দিতে হবে, রাইজেস। রাইজের পরে একটা এস দিতে হবে, রাইজেস। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হ্যাঁ, শুধু এস হবে। হ্যাঁ, এস, RISE, ওর পরে এস যুক্ত করে দেন, রাইজ, এস, রাইজেস। ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। হুম। প্রেজেন্ট টেন্স হয়েছে মানে আপনি ওখান থেকে কয়েকটা করতে বলেছেন না, আমি তিনটা মনে করছি, বাকিগুলো আমার জ্ঞানে করছি, তো মানে আমার চিন্তাতে করেছি তাই। অবশ্যই অবশ্যই। দেখেন আপনার ভুল হোক, হ্যাঁ, ভুল হলে আমি কারেকশন করে দিব। তারপর তারপরটা সেকেন্ডটা লিখেছি দ্য দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই, মানে পাখিরা আকাশে উড়ে। না, ঠিক এটা আছে। এটা কিন্তু কি বলেছেন, ফ্লাইং নাকি ফ্লাই দিয়েছেন? জি। না, এটা বার্ড, এটা যদি ফ্লাইং দেন তাহলে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়, যে তখন কিন্তু বাংলা বাক্যটা হতো পাখিরা আকাশে উড়িতেছে বা উড়ছে। দ্য বার্ডস আর, শুনেন, দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, এইটা দিলে ঠিক ছিল। কিন্তু এখানে দেখেন আমি এই যে 2 নম্বরে সামনে এনে রেখেছি, 2 দাগে বলছে পাখিরা আকাশে ওড়ে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, সাবজেক্ট প্লাস ভার্বের V2, সরি V1 প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আবার বুঝতে হবে, যদি বলি বর্ণা কাজটি করে, বর্ণা ভাত খায়, এখানে তো আইএনজি হবে না, কারণ আইএনজি হয় হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে, বুঝতে পেরেছেন? এখানে সিম্পল ভার্ব হবে, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। আমি ভাত খাই, আই ইট রাইস। ফ্লাই FLY হবে না? হ্যাঁ, এবার ঠিক আছে। দা বার্ডস মানে পাখিরা, এখানে বার্ড দিলে হবে না, ইয়েস দিতে হবে। বার্ডস এটা প্লুরাল হয়ে গেল, দা বার্ডস পাখিরা, ফ্লাই ইন দ্য স্কাই পাখিরা আকাশে ওড়ে। তারপরেরটা বলেন। দেখেন এই যে যেটা ভুল করেছেন না, এই যেটা ভুল করেছেন, এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। এখান থেকে মনে মনে ভাবতে হবে যে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ভুল করেছি, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো করে লিখে ফেলেছি। এই ভুলটা থেকে আপনাকে একটা শিক্ষা নিতে হবে। দেখবেন পরবর্তীতে এই ভুলটা পরবর্তীতে আপনার আর হবে না। যে গোলাপের মিষ্টি গন্ধ, হুম। এটা আমার হয়েছে কিনা আমি জানি না স্যার, কারণ হ্যাঁ আমি বলছি দ্য রোজ স্মেল ইজ সুইট। হুম। ঠিক আছে। অথবা দ্য স্মেল অফ দ্য রোজ, গোলাপের গন্ধ। অর্থাৎ গন্ধ গোলাপের, একটু পিছন দিক থেকে করতে হবে, উল্টা দিক থেকে। গোলাপের গন্ধ অর্থাৎ গন্ধ গোলাপের। দ্য স্মেল অফ দ্য রোজ, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। ইজটা হচ্ছে এখানে মেইন ভার্ব। দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। ও, রোজটা হবে পরে, ওকে। হ্যাঁ, রোস্টটা পরে হবে। যেমন যদি বলি, মনে করেন বাংলাদেশের ভিতরে দিনাজপুরের চাউল খুব ভালো, তো দিনাজপুরের চাল, এখানে উল্টো দিক থেকে বলতে হবে চাল দিনাজপুরের, দ্য রাইস অফ দিনাজপুর। যেমন আপনি হংকং রয়েছেন, হংকং, সিঙ্গাপুর, এখানকার স্বর্ণ সোনা কিন্তু খুব বিখ্যাত। দেখবেন অনেকে বলে যে তুমি তো দেশে আসতেছো, আমার জন্য একটা স্বর্ণের যে কোনো একটা জিনিস নিয়ে আসবে, স্বর্ণের চেইন, বা আপনিও হয়তো দেশে আসার সময় এটা করতে পারেন। তো বলছে যে সিঙ্গাপুরের সোনা। তাহলে সোনা সিঙ্গাপুরের, দ্য গোল্ড অফ সিঙ্গাপুর। অর্থাৎ যে জিনিসটাকে বোঝাতে হবে ওইটা প্রথমে দিতে হবে। গোলাপের গন্ধ মিষ্টি, তাহলে গন্ধ গোলাপের, দ্য স্মেল অফ দ্য রোজ ইজ সুইট। সুইট মানে হচ্ছে মিষ্টি। তারপর
ঠিক আছে, তারপরে নাম্বার, ফোন নাম্বার দিছি। দ্য সান সেটস ইন দ্য না, একটা বাদ থেকে যাচ্ছে, 4 নাম্বার, এটা তোমরা ভাগ্যবান, এটা কি হবে? এটা আমি লিখিনি স্যার, এটা আমি জানি না আচ্ছা কি দেখেন, এটা আমি জানি না। জানিয়ে দিচ্ছি এটা। এখানে দেখেন তোমরা ভাগ্যবান, এই বাংলা বাক্য দুইটা এখানে শব্দ রয়েছে, তোমরা একটা আর ভাগ্যবান একটা। তোমরা ভাগ্যবান। এখন তোমরা ভাগ্যবান, এখানে দেখেন বাংলায় কোনো ভার্ব বা ক্রিয়া নেই। তোমরা হচ্ছে সাবজেক্ট, আর ভাগ্যবানটা আমি ধরলাম অবজেক্ট। এখানে কিন্তু কোনো হুম, ক্রিয়া নেই, ভার্ব নেই, আছে? কিন্তু এই জায়গাটাতে এই যে তোমরা ভাগ্যবান, এই দুইটার মাঝখানে আপনাকে এখানে ভার্ব বসাতে হবে। কিভাবে বসাবেন? তোমরা হও ভাগ্যবান, তোমরা হও ভাগ্যবান। এখানে ইউ আর, ইংরেজিতে আর দিতে হবে, এটাকে বলা হচ্ছে এখানে ভার্ব। ইউ আর লাকি, তোমরা হও ভাগ্যবান। যে বাকি। লাকি, হ্যাঁ। হ্যাঁ, লাকি মানে ভাগ্যবান। এগুলো পড়বেন আপনি, পড়তে পড়তে প্রচুর তো এমনিই তো পড়েন, তারপর এগুলো পড়বেন, আমার ক্লাস রেকর্ড পিডিএফ গুলো দেখবেন, মানে আপনি দ্রুত কভার করতে পারবেন। কারণ এই শব্দগুলো আপনাকে জানতে হবে। দেখেন এই শব্দগুলো জানানোর জন্য আমি খুব সুন্দর একটা শিট, এটা আপনাকে দিব, খুঁজতেছিলাম কিন্তু আজকে পেয়েছি। বলছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি অফ স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারিগুলো রয়েছে, ইট মানে হচ্ছে খাওয়া, ড্রিঙ্ক মানে পান করা, স্লিপ মানে ঘুমানো, স্পিক মানে কথা বলা, ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, সিট মানে বসা। এখানে ভিতরে দেখবেন এই লাকি টাকি যা যা লাগবে সব এখানে আছে। বিভিন্ন ভাগ করে দিয়েছি, ভার্ব ফর কমিউনিকেশন, অ্যাকশন ভার্ব। তারপরে দেখেন এখানে দিয়েছি যে ডেইলি ইউজড ওয়ার্ড, প্রতিদিন যে শব্দগুলো ব্যবহার করি, পজিটিভ অ্যাজেকটিভস, নেগেটিভ অ্যাজেকটিভস। তারপরে আরও আছে দেখেন, অ্যাজেকটিভ ফর টেস্ট অ্যান্ড স্মেল, অ্যাজেকটিভ ফর ফিজিক্যাল ডেসক্রিপশন। এই যে শব্দগুলো, অ্যাজেকটিভ ফর টাইম অ্যান্ড স্পিড, অর্থাৎ সময় সম্পর্কে, যে ডেইলি মানে দৈনিক, আর্লি মানে প্রারম্ভিক, ফাস্ট মানে দ্রুত। এই শীটটা অনেক লম্বা, আপনি একদিনে বা 2 দিনে পারবেন না এটা। যখনই সময় পাবেন এটা আপনি একটা একটা করে চ্যাপ্টার পড়বেন, রিডিং পড়ার মতো পড়বেন। মনে করেন আপনি এখন 1 ঘন্টা সময় পেয়েছেন, এই ডান পার্শ্বের শব্দগুলো পড়বেন। এই যে ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, হুম স্লিপ মানে ঘুমানো, স্পিক মানে কথা বলা, ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, সিট মানে বসা। তো আমি যদি বলি আমার পাশে বসুন, সিট বাই মি, স্ট্যান্ড আপ দাঁড়িয়ে থাকো বা দাঁড়াও, রিড দ্য বুক, হ্যাঁ, রাইট এ লেটার, ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো। দেখেছেন? তাহলে এই যে শব্দগুলো আমি বলছি, মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি ফর স্পোকেন ইংলিশ, আপনি যদি এই শব্দগুলো মুখস্থ করতে পারেন, এই যে কেবল যে শব্দটা বললেন লাকি, এই শব্দটাও এর ভিতরে রয়েছে। অর্থাৎ সকাল, না অবশ্যই আমি ওইটা বলছি না, মানে এখানে আপনার প্রয়োজনীয় যে শব্দ, সারাদিন কথা বলতে গেলে সহজ যে শব্দগুলো বা আমাদের যে শব্দগুলো প্রয়োজন হয়, সেই শব্দগুলো, ওয়ার্ডগুলো কিন্তু এখানে সংযোজন করেছি। এখানে আরও দিয়েছি দেখেন, এই শীটটার মাধ্যমে আমরা শেষের দিকে এখানে প্রভার্বগুলো পাবো। আমি একটা ক্লাসে আপনাকে প্রভার্বের কথা বলেছিলাম, প্রবাদ বাক্য, প্রবাদ প্রবচন। এই যে বলছেন নাচতে না জানলে উঠান বাঁকা, আমাদের গ্রামের একটা প্রবাদ রয়েছে যে নাচতে না জানলে উঠান বাঁকা, দা এ ব্যাড ওয়ার্কম্যান quarrels উইথ হিজ টুলস। তারপর বলছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। হ্যাঁ, এ ব্যাড ওয়ার্কম্যান, এ ব্যাড ওয়ার্কম্যান মানে একজন খারাপ শ্রমিক বা খারাপ কাজ করা লোক, quarrels উইথ হিজ টুলস, অর্থাৎ যে মিস্ত্রি ভালো কাজ করতে পারে না, সে তার যন্ত্রপাতিকে দোষ দেয় যে তুমি ভালো না। যন্ত্রপাতি আসলে কি, তার কি দোষ? সে তো, সেটা তো, কোয়ার্লস মানে হচ্ছে ঝগড়া করা, কোয়ার্লস। হ্যাঁ, কি ইউ এ আর আর ই এল এস। এই শব্দগুলো দেখবেন আছে উপরে, আমি যে যেখানে দেখালাম, এই টোটালি একটা শিট। এখানে এটা হচ্ছে চ্যাপ্টার 33। এইগুলাতে আপনার ইয়ে রয়েছে, প্রবাদ প্রবচন, প্রভাব রয়েছে, এর উপরে আছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, আর একেবারে প্রথমে রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি। মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি, এই ভোকাবুলারিগুলো আপনাদেরকে পড়তে হবে, জানতে হবে। এইগুলার মাধ্যমে দেখেন, ভেরি মানে খুব, টু মানে অত্যন্ত, কোয়াইট মানে বেশ, অলমোস্ট মানে প্রায়, অর্থাৎ প্রতিদিন কথা বলতে গেলে যে ওয়ার্ডগুলো খুব বেশি প্রয়োজন সেইগুলাই এখানে দিয়েছি। তো এই ওয়ার্ডগুলো পড়লে আপনি নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। এই যে স্ট্রিম মানে ঝর্ণা, যে যে শব্দগুলো আপনার মনে আসে, এখানে বাক্য তৈরি করতে গেলে যা যা লাগে আপনি সবই পারবেন। বলছে মা একটি গল্প বলছে, দেখেন 12 নাম্বার, এটা কি হতে পারে বলেন তো? মা একটি গল্প বলছে, আগে আমি বলেছিলাম টেন্স আইডেন্টিফাই করতে গেলে আপনাকে ভার্ব বা ক্রিয়াটার দিকে খেয়াল করতে হবে। কি বললাম? মা একটি গল্প বলছে। তো বলছে, দেখেন আমি এই 3টা শব্দ একেবারে আমি মুছে ফেললাম, মনে করবেন এই 3টা নাই।
ইয়েস, মা একটি গল্প গল্প বলছে। যদি বলি এইটার প্রেজেন্ট ইনডেফিনিট কি হবে? মা একটি গল্প, শুধু ভার্বটা চেঞ্জ হবে, কি হবে? মা একটি গল্প। হুম। করছে ওকে। না, করছে বললেও সেই বলছে বা করছে এটাও কন্টিনিউয়াস হয়ে গেল, ধন্যবাদ, কিন্তু এখানে বলতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, ধন্যবাদ, মা একটি গল্প বলে বা মা একটি গল্প করে, এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হুম। আচ্ছা, এইটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, একটা বাক্য দিয়ে আমি 12টা টেন্স আপনাকে শিখাবো। তো মা একটি গল্প বলে, মা একটি গল্প বলছে, আর এটার প্রেজেন্ট পারফেক্ট কি হবে? বা একটি গল্প বলেছিল। না, বলেছিল না, বলেছিল বললে আবার পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়ে গেল। এটা বলতে হবে মা একটি গল্প বলিয়াছে, একটু আগে বলেছে, বলিয়াছে এটা সাধু ভাষা, চলিত ভাষায় হয় মা একটা গল্প বলেছে। মা একটা গল্প, না, বলেছে। আপনি আপনি বলেছেন যে মা একটা গল্প বলেছিল, তাই বলেছেন। এটা, হ্যাঁ, এটা বলেছিল বললে পাস্ট ইনডেফিনিট, এটা হচ্ছে মা একটা গল্প বলেছে। টেন্স না না না, অবশ্যই ইট ডাজেন্ট ম্যাটার, ইটস স্লিপ অফ দ্য টাং। অনেক সময় এটা আমাদের আপনি জানেন সঠিকই, কিন্তু বলতে গেলে ভুল হয়ে যায়, জানা জিনিস অনেক সময় লিখতে গিয়ে ভুল হয়ে যায়, স্লিপ অফ দ্য পেন, স্লিপ অফ দ্য টাং। আচ্ছা, তো মা একটা গল্প বলেছে, আর এইটার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে একবারে পারফেক্ট ভাবে হয়ে গেছে। না, কেবল যেটা বলেছেন, মা একটা গল্প বলেছে, আমি ভাত খেয়েছি, তারা স্কুলে গিয়েছে, সে একটা মাছ ধরেছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর বাংলাটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। ছিল। না, বলেছিল বললে ওই যে বললাম লাম লেম ল তাম তেম ত, এগুলো তো পাস্ট টেন্সের ভিতরে চলে গেল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 4 নম্বরে যেটা থাকে, এইটাকে আপনাকে বলতে হবে। 4 নম্বরে যেটা থাকে, চতুর্থ নাম্বারের ভাই যেটা, এইটাকে আপনাকে কি করতে হবে? এইটা হচ্ছে সময়ের উল্লেখ থাকবে এবং কন্টিনিউয়াস চলমান একটা ভাব বুঝাবে, সময়ের উল্লেখ থাকবে। হুম। যেমন দেখেন, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে। হুম। টেন্সটা আমি যখন পড়িয়ে দেই তখন ক্লিয়ার হয়। না, আমি তো আপনাকে সিরিয়াল বাই আপনাকে জিজ্ঞাসা করছি, তিনটা অলরেডি বলেছেন। প্রেজেন্ট ইনডেফিনিট বলেছেন, মা একটা গল্প বলে, মা একটা গল্প বলছে, এটা বলেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মা একটা গল্প বলছে বা মা একটা গল্প করছে, হ্যাঁ, বলিতেছে কন্টিনিউয়াস। আর মা একটা গল্প বলেছে মানে বলা শেষ হয়ে গিয়েছে, যে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এটা হচ্ছে প্রেজেন্ট। হুম। প্রেজেন্ট পারফেক্ট দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলেছেন? মা একটা গল্প বলিতেছে মানে এই মুহূর্তে বলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাও প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাও একই রকম হবে, শুধু এখানে সময়ের উল্লেখ থাকবে। মা আধা ঘন্টা ধরে, মা 30 মিনিট ধরে, মা 1 ঘন্টা ধরে একটি গল্প বলছে। মা 1 ঘন্টা ধরে একটি গল্প, হ্যাঁ, দেখেন আমি টেন্সটা আপনাকে আবারও ক্লিয়ার করাবো, যতদিন আপনি টেন্স না শিখবেন আমি প্রয়োজনে আপনাকে বারবার প্রতিদিন টেন্স করাবো, কারণ টেন্সটা ক্লিয়ার হলে এই ল্যাঙ্গুয়েজটার ভিতটা আপনার মজবুত হবে, টেন্স না শিখে অন্য কোথাও যাওয়া যাবে না। আজকে আমি ভাবছিলাম যে আপনাকে এই জায়গাটা একটু দেখাবো, আর্টিকেলটা দেখাবো অবশ্যই, এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, ওই যে কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, কোথায় দি বসে, এটাকে আর্টিকেল বলে। আচ্ছা, তো দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের পর আইএনজি প্লাস সিন্স বা ফর বা ফ্রম প্লাস অবজেক্ট। যেমন আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আপনাকে আমি ফোন দিলাম, আমি বললাম যে আপনি কি করছেন, তো আপনি বলছেন স্যার আমি 2 ঘন্টা যাবত বা আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। ওকে। হ্যাঁ, আইয়ে দেখেন সাবজেক্টের পরে মনে রাখতে হবে, স্ট্রাকচার মনে রাখলে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে, এই যে দেখেন সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে। হ্যাঁ, তারপর হচ্ছে মেইন ভার্বের সঙ্গে আইএনজি, অকটা হচ্ছে মেইন ভার্ব, এর সঙ্গে আইএনজি দিয়েছি ওয়াকিং, এর সঙ্গে আইএনজি দিয়েছি ওয়াকিং। আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। ফর কেন হলো? এই যে বাংলায় যদি এমন উল্লেখ থাকে
যাবৎ বা ধরে, যাবৎ বা ধরে এমন উল্লেখ থাকলে ফর বসে। আর হইতে থেকে চেয়ে, হইতে থেকে চেয়ে এমনটি হলে সিন্স বসে। যেমন তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। কিছুদিন আগে আপনার একটু জ্বর হয়েছিল বা একটু অসুস্থ ছিলেন, তাই না? তো আপনি বলতে পারেন, স্যার আমি গত শুক্রবার হইতে জ্বরে ভুগছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ফ্রাইডে। বুঝতে পেরেছেন? হইতে থেকে চেয়ে, দেখেন এখনই আপনাকে। এখন আরো ভালো করে মনে থাকবে আস্তে। আচ্ছা, মনে থাকবে না, আমি এখনই আরো ক্লিয়ার করে দিচ্ছি। আপনি চারটা টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, চারটাই বলেন তো। যেমন আমি যদি বলি আহ, বর্ণা একটি চিঠি লেখে, এটার ইংলিশ কি হবে? এটা কোন টেন্স? বর্ণা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে টেন্স। বর্ণা একটি চিঠি লেখে কি হবে? বর্ণা একটি চিঠি লেখে। বর্ণা রিড আর লেটার। কিন্তু এই বাক্যটা তো প্রেজেন্ট ইনডেফিনিট, বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এখানে বর্ণা হচ্ছে একজন ব্যক্তি, এই জন্য এখানে রাইট হবে না, ওর পর একটা এস দিতে হবে। বর্ণা রাইটস বর্ণা রাইটস এ লেটার। লেটার। বর্ণা রাইটস এ লেটার, এটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? বর্ণা রাইটিং আর লেটার। কিন্তু ওর আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। বর্ণা ইজ রাইটিং, অ্যাম ইজ আর দিতে হবে। বর্ণা বর্ণা, ইজ হ্যাঁ এবার আর ঠিক লেটার। আছে, বর্ণা ইজ রাইটিং এ লেটার, তাই না? আচ্ছা, এইটার প্রেজেন্ট পারফেক্ট কি হবে? বর্ণা একটা চিঠি লিখেছে, এটার ইংলিশ কি হবে? বর্ণা রোল বর্ণা ইজ ইজ হবে কি স্যার? বর্ণা ইজ হ্যাঁ রোট। দেখেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা হচ্ছে এই যে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি থ্রি, তারপর হচ্ছে অবজেক্ট, সাবজেক্টের পর হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি থ্রি, তারপর এক্সটেনশন। যেমন হ্যাঁ, একটা চিঠি লিখেছে, বর্ণা হ্যাজ, বর্ণা হ্যাজ রোড বলা যাবে না, রাইটের ভি থ্রি হচ্ছে রিটেন, রাইট রোট রিটেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখেন এখানে লিখেছি ভার্বের ভি থ্রি ফর্ম বসাতে হবে। কোনটা বসাতে হবে? ভি থ্রি। বর্ণা হ্যাজ, বর্ণা হ্যাজ রিটেন এ লেটার। লেটার। বুঝতে পেরেছেন? আরো কয়েকটা বলেন তো। যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সুমন একটা গান গেয়েছে, সুমন হ্যাজ সাং এ সং, সিং স্যাং সাং। তারপর যদি বলি আমরা একটা মাছ ধরেছি, উই হ্যাভ কট এ ফিশ, ক্যাসের ভিতরি হচ্ছে কট। হ্যাঁ, আমি আপনাকে বলেছিলাম যে টেন্স শেখার আগে, টেন্স শেখার আগে আমাদেরকে এই ভার্ব ফর্ম শিখতে হবে। দেখেন আমি আপনাকে শীট দিয়েছিলাম, হ্যাঁ প্রত্যেক দিন আমি দিব, সমস্যা নাই। এখান থেকে পড়ে পড়ে আপনি মুখস্থ করবেন। হুম, আবার ক্লিয়ার করব প্রেজেন্ট ইনডেফিনিট, দেখেন। হ্যাঁ, আমি চারটা টেন্স। হুম হুম। আপনি আপনি শুধু বলেন, আমি ওখানটা দেখতে চাই না, আপনার মুখে শুনতে চাই প্রেজেন্ট ধন্যবাদ। আমি, ইনডেফিনিট হ্যাঁ টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট না, আমি প্রেজেন্ট টেন্সের চারটাই বলি, অল্প অল্প করে বলি, আপনি শুনেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের ভি ভি ওয়ান ফর্ম, বা যেটাকে বলা হচ্ছে বেস ফর্ম। সাবজেক্টের পরে ভি ওয়ান ফর্ম প্লাস অবজেক্ট, আর কিচ্ছু না। আমি ভাত খাই, আমি ইংরেজি হচ্ছে আই। হ্যাঁ, তাহলে কোন কোন ধন্যবাদ, গঠন হ্যাঁ ভালো প্রণালী? প্রশ্ন করেছেন। অ্যামিসটা যদি কোনো বাক্যে, যদি কোনো বাক্যে কোনো ভার্ব না থাকে, সেখানে অ্যাম ইজ আর মূল ভার্ব হিসেবে বসে। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, শোনেন, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজারটাও থাকে, কিন্তু সেখানে হয়ে যায় অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। যেমন আমি একজন ছাত্র, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, এখানে কিন্তু কোনো মূল ভার্ব নেই, বা এই বাংলা বাক্যে কোনো ভার্বই নেই। আমি একজন ছাত্র। আমার কাছে যারা ব্যাচে ক্লাস করে, দেখেন অনেকেই এই নর্মাল এবং খুব ডিপ বা একেবারে প্রি বেসিক, মানে এটা কিন্তু যে কাউকে পড়ালে তারা পারবে। তো এই জিনিসগুলোও মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা বোঝে না। আপনি তো পার্সোনাল পড়ছেন, হ্যাঁ দেখেন আপনি তো পার্সোনালি পড়ছেন, এই জন্য আপনাকে আমি অনেক কথা বলে অনেক উদাহরণ দিয়ে তারপরে বুঝাই দেই। তো ওই বড় ব্যাচে হয় কি, শুধু বলে যায় ওরা অনেকে। মানে আমি যখন আরো অ্যাডভান্স লেভেলের ক্লাস করাই, অনেক কঠিন কঠিন বিষয়, তো এইগুলো না বুঝলে ওইগুলো বোঝা যায় না, ওই অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো বোঝা যায় না। হ্যাঁ, তো এই,
হুম হুম। তো এইগুলো আগে বুঝবেন। যতদিন আপনি এখানে ক্লিয়ার না হবে আমি এই জায়গাটা ক্লিয়ার করাবো। অন্তত আপনি আমার কাছে পড়ে এইটুক শিখে যান যে বেসিকটা শেখেন আগে। তো দেখেন হ্যাঁ বলছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের বি অন অন ফর্ম প্লাস অবজেক্ট। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। কিন্তু এখানে একটা হ্যাঁ কথা আছে, এখানে ছোট্ট একটা কথা আছে, শর্ত আছে, সেটা হচ্ছে ওই যে সাবজেক্ট বা কর্তা, ও যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে কিন্তু আবার ভার্বের পরে এস অথবা ইএস দিতে হয়। ছোট্ট একটু কথা বলেছি, যেমন দেখেন এই বাক্যগুলো একটু দেখেন। এখানে লিখেছি আমি স্কুলে যাই, আই গো দিয়েছি, আই গো টু স্কুল। কিন্তু যখন বলেছি সে স্কুলে যায়, সে, মনে করেন সে অর্থ হচ্ছে সে পুরুষ, হ্যাঁ, তো বলছে সে, সে স্কুলে যায়। তো এখানে কিন্তু আর হি গো টু স্কুল দিতে পারবো না, কারণ এই সে হচ্ছে একজন, এবং এই সেটাকে বলা হয় থার্ড পারসন, তৃতীয় পুরুষ, তৃতীয় ব্যক্তি। এই জন্য এখানে ভার্বের পরে এস বা ইএস দিতে হয়। এটা বলার সময় বা লেখার সময় আপনি একটু খেয়াল করবেন। এটা বলার হ্যাঁ, সময় হ্যাঁ, আজকে আমার আচ্ছা আচ্ছা, অবশ্যই মাথায় থাকবে, আমি ধন্যবাদ, খুশি হয়েছে এটা। হুম, হুম। আজকে আমার মাথায় ঢুকছে, এতদিন আমার মাথায় ঢুকে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তাহলে এতদিন পরে যে মাথায় ঢুকছে এর জন্য আমি ধন্য। তো এটা কি হ্যাঁ করবেন মাথায় দেখেন, ঢুকছে। এটা সাবজেক্ট যদি এখানে থার্ড পারসন একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইএস দিতে হবে। আর এস ইএস কোথায় বসে সেটা পরে জানবো, তো আমরা আগে এতটুকু মনে রাখবেন। একজন হলে থার্ড পারসন, দেখেন আইও কিন্তু একজন, কিন্তু আইটা হচ্ছে ফার্স্ট পারসন, এই জন্য এখানে গো হয়েছে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আর সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। আমি যদি বলি বর্ণা স্কুলে যায়, বর্ণা গোস টু স্কুল। আবার দেখেন যখন প্লুরাল হয়ে গেল, অনেক ব্যক্তি হয়ে গেল, তারা ক্রিকেট খেলে, কি লিখেছি তারা, এই তারাটা কিন্তু আবার থার্ড পারসন একজন না, এটা থার্ড পারসন প্লুরাল। এই জন্য এখানে কিন্তু পেলের পরে আর কিছু দেওয়া যাবে না, শুধুমাত্র এই হি, শি, ইট, হি, শি, ইট, ইট মানে ইহা, আইটি, ইট, এবং কোনো মানুষের নাম, এটা যদি থাকে তাহলে ভার্বের পরে এস বা ইএস হবে। এবং এটা একটি মাত্র টেন্সে, 12টা টেন্সের একটি মাত্র টেন্সে এটা ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর কোথাও ব্যবহার করা যাবে না। তাহলে কি দাঁড়ালো মূল বিষয়টা, এটা দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের, টেন্স দিয়ে শুধু এই দে এর এখানটায়, মানে দে প্লে এর সাথে এস ডি এসব কোনো কিছু যোগ হবে না। হ্যাঁ, শুধু দে না, এখানে মনে রাখতে হবে যখন শুধু সাবজেক্ট একজন হবে থার্ড পারসন, তখন এখানে ভার্বের পরে এস বা ইএস হবে। হি, শি, হি, শি, ইট, অথবা কারোর নাম, যদি বলা হয় বর্ণা, আপনার নাম বর্ণালী, তো বর্ণা স্কুলে যায়, বর্ণা গো টু দেওয়া যাবে না, বর্ণা গোস টু স্কুল। কিন্তু এটা যদি কন্টিনিউয়াস টেন্স করি, বর্ণা স্কুলে যাচ্ছে, তখন কিন্তু আবার ওই কন্টিনিউয়াস টেন্সের যে ফরমেশন, গঠন প্রণালী, সেই অনুসারে হবে। বর্ণা ইজ গোয়িং টু স্কুল, বর্ণা ভাত খাচ্ছে, বর্ণা ইজ ইটিং রাইস। তো মনে রাখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, আপনি চারটা টেন্সের স্ট্রাকচার এখনই ক্লিয়ার করেন। সাবজেক্ট প্লাস ভি অন প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী। হুম। এরপর এরপর হচ্ছে প্রেজেন্ট, হ্যাঁ বলুন, প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস অ্যামিজার। সাবজেক্টের পরে কি দিতে হয়, অ্যামিজার, তারপর মূল ভার্বের পর, মূল ভার্বের পর আবার আইএনজি দিতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিটে কিন্তু আইএনজি ছিল না, মূল ভার্বের বেসিক ফর্মটা বসে গিয়েছিল, কিন্তু এখানে মূল ভার্বে ভার্বের পর আইএনজি দিতে হবে। যেমন দেখেন, আমি স্কুলে যাচ্ছি, কি বলতে হবে, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল। হুম। তারা ফুটবল খেলছে, দে আর প্লেয়িং ফুটবল, দেখেন। তারপর বলছে আমি কাজটি করছি, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। অনেকগুলা বলেন তো না দেখে, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আমি একটা ছবি আঁকছি, কি হবে বলেন তো, মার্কেট যাচ্ছে, ড্রয়িং পিকচার। হুম, আই অ্যাম ড্রয়িং এ পিকচার, এখানে একটা, হ্যাঁ অবশ্যই ঠিক আছে, আই অ্যাম ড্রয়িং এ পিকচার দিতে হবে। আই অ্যাম ড্রয়িং এ পিকচার, আমি একটা বাড়ি তৈরি করছি, আই এম মেকিং আ হাউস। হাউস, আমি একটা, দিয়ে আই এম বুক। আই এম রিডিং এ বুক, আমি ঘুরতে যাচ্ছি, আই এম গোয়িং
আউটসাইড। আই এম গোয়িং আউটসাইড, আই এম গোয়িং টু ট্রাভেল। তারপর আমি আমি রান্না করছি। আই এম কুকিং। কুকিং। আমি আইসক্রিম খাচ্ছি। আই এম ইটিং আইসক্রিম। আমি ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন। আই সাবজেক্ট, এরপর এম ইজ আর, যে কোনো একটা বসাতে হবে। তো সাবজেক্ট ইয়েস। প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমি আইসক্রিম খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, তারা মাঠে ফুটবল খেলছে, সে স্কুলে যাচ্ছে, তারা গান গাচ্ছে, তারা কবিতা লিখছে। তাহলে এইগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা অর্থ হচ্ছে চলমান বর্তমান কাল। এমন একটা কথা বলবো যেটা দ্বারা চলমান থাকবে। কি থাকবে বলেন? চলমান থাকবে, চলো। হ্যাঁ। এটাকে বলা হচ্ছে। আমি ভালো বুঝি স্যার। ভালো বুঝেছেন। আচ্ছা, এরপর চলে যাইবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন একটা কথা আছে, আপনার যতই কাজের ব্যস্ততা থাকুক, আপনি এখন ক্লাসটা শেষ করার পর রাত্রে ঘুমানোর আগে এই 4 প্রকার টেন্স থেকে, প্রত্যেকটা টেন্স থেকে আপনি 4টা করে বাক্য করবেন। মোট 4 4 16টা বাক্য বাংলা লিখবেন এবং ইংলিশ লিখবেন খাতায়। লিখে ওইটা ছবি তুলে আমাকে পাঠাবেন আমার হোয়াটসঅ্যাপে। আর ইউ ক্লিয়ার? স্যার আমি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 10টা লিখেছি। আমি বলবো ইউ আর রিডিং রিডিং আই, না শুধু ইউ আর ইটিং আইস রাইস। তারপর হচ্ছে হি গোয়িং টু মার্কেট। হি ইজ দিতে হবে, ইজ ইজ দিতে হবে, হি ইজ গোয়িং টু মার্কেট। এইগুলো আপনি ছবি তুলে পাঠান, তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় ভুল হয়েছে। হাতের লেখা ইট ডাজেন্ট ম্যাটার। আপনার হাতের লেখা বলছেন খারাপ, পাঠাবো না, এটা হবে না। ছবি তুলে পাঠান, আমি এইগুলো দেখে দিব। এইগুলো আপনি আজকে এখন বলার দরকার নাই, টাইম নষ্ট হবে। আপনি আপনি এখন এই যে 4টা প্রেজেন্ট টেন্সের যে 4 ভাই, এদেরকে আমি দেখাচ্ছি। আপনি এই প্রেজেন্ট টেন্স যে 4 প্রকার, এটা খুব ভালোভাবে সুন্দর করে এখন বুঝে নেন। বুঝে প্রত্যেকটা থেকে 4টা করে বাক্য, মোট 16টা বাক্য আপনি তৈরি করে আজকেই আমাকে পাঠাবেন। 16টা বাক্য করতে মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে। প্রেজেন্ট টেন্সে 4টা লিখবেন। বর্ণা স্কুলে যায়, বর্ণা ভাত খায়, সে বাড়ি আসে, আমরা ঘুড়ি উড়াই, সে মাছ ধরে, হ্যাঁ, সুমন গান গায়। এবার এইগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখবেন। সে গান গাচ্ছে, আমরা ভাত খাচ্ছি। লিখেছি, ওটা ছবি দিয়েছে স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই তো, আচ্ছা, হাতের লেখা তো ভালো। বলছে যে ইউ ইটিং রাইস, এখানে ভার্ব বাদ পড়েছে, ইউ আর হবে। ইউ আর ইটিং রাইস, নাম্বার 1। হুম। ইউ ইটিং রাইস, এটা বলার সময় কিন্তু অনেক সময় ইনফর্মালি ফরেনাররা এটা বলে থাকে, নেটিভ স্পিকার, আপনি সেভাবেই লিখেছেন, কিন্তু এখানে আর দিতে হবে। ইউ আর ইটিং রাইস। হি ইজ গোয়িং টু মার্কেট, এটা ঠিক আছে। লাবণী ইজ সিঙ্গিং এ সং, লাবণী ইজ হবে এখানে। লাবণী এবং সিঙ্গিং এর মাঝে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, সাহায্যকারী ক্রিয়া। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ক্রিয়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ক্রিয়া এম ইজ আর বসে। লাবণী ইজ সিঙ্গিং এ সং, লাবণী ইজ সিঙ্গিং এ সং, ঠিক আছে। হ্যাঁ। শি ব্রোকিং এ গ্লাস, এটা হবে শি ইজ ব্রেকিং এ গ্লাস, সে একটা গ্লাস ভাঙছে, মানে ভাঙতেছে এই মুহূর্তে, হ্যাঁ। আই অ্যাম রাইটিং নাও, এটা ঠিক আছে। দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, এটা ঠিক আছে। দ্য বয় রানিং এ ওয়ে, দ্য বয় ইজ রানিং অন দ্য ওয়ে। দেখেন 8 নম্বরে বাক্যটা একটু সাজিয়ে দেই। আপনি লিখেছেন দ্য বয় রানিং এ ওয়ে, আপনি বুঝাতে চাচ্ছেন এমন যে একটা বালক, বাচ্চাটি বা একটা বালক রাস্তায় দৌড়াচ্ছে, তাই না? এমনটি বুঝাতে চাচ্ছেন আপনি। তো এটা লিখবেন এইভাবে, দ্য বয় ইজ রানিং অন দ্য ওয়ে, দ্য বয় ইজ রানিং অন দ্য ওয়ে। হি গিভিং ফর, হুম, আচ্ছা, হি গিভিং ফর, এটা কি বার্থডে না কি যেন বলেছেন, কি হবে এটা? বি আর, এটা ভুল লিখেছি স্যার। আচ্ছা যাই হোক, 10 নম্বরে লিখেছেন আই অ্যাম থিঙ্কিং বাই এ বুক। হ্যাঁ। আচ্ছা যাই হোক, 10 নম্বরটা হবে আই অ্যাম থিঙ্কিং বাই এ বুক, এটা ঠিক আছে, হ্যাঁ। আর বাদ বাকিগুলো ঠিক আছে। তো দেখেন এইভাবে লিখে লিখে, এইভাবে লিখে লিখে আমাকে পাঠান। হ্যাঁ, এই যে পেন্সিল আছে পাশে দেখতেছি, কলম আছে, টেবিল তো সবই দেখা যায়। তো এইগুলা লিখে আমাকে, এগুলো লিখে আমাকে একটু পাঠাবেন। তো দেখেন আমি যে বিষয়টাই ছিলাম যেখানে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে 2টা ক্লিয়ার করেছি, প্রেজেন্ট ইনডেফিনিট এবং কন্টিনিউয়াস। আই অ্যাম গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু মার্কেট, দে আর প্লেয়িং ফুটবল, তাই না? এবার আরেক, ইয়াগুলো ভুল আছে আপনি স্যার। লিখে পাঠাবেন, লিখে পাঠাবেন, ভুল হলে আমি কারেকশন করে দিব। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটা খুবই সহজ। সাবজেক্ট দিতে হবে প্রথমে।
সাবজেক্ট বা কর্তা, সাবজেক্ট দিতে হবে প্রথমে, তারপর হ্যাভ বা হ্যাজ দিতে হবে। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ দিতে হবে, তারপর ভার্বের ভি3 দিতে হবে, তারপর এক্সটেনশন দিতে হবে। সাবজেক্ট কি, যেমন সে কাজটি করেছে, সে কাজটি করেছে, দেখেন কি হয়, হি হ্যাজ, তো এই হ্যাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কাজটি, দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো এই হি এর পরে হ্যাজ বসেছে, আর এই ডান হচ্ছে ডু থেকে এসেছে, ডু, ডিড, ডান, ডু, জি। ডিড, ডান, এই ডানটা হচ্ছে ভি3। দেখেন এখানে লিখে দিয়েছি সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। হ্যাঁ, বলেন তো, আমি একটা বাড়ি কিনেছি, আই হ্যাভ, both both হ্যাঁ এটা উচ্চারণ হবে বট, আই হ্যাভ বট এ হাউস, আমি একটা বাড়ি কিনেছি। হুম, আমি একটা মোবাইল কিনেছি, I have bought a mobile. মোবাইল, আমি ভাত খেয়েছি, I am আই অ্যাম হবে না, দেখেন আমি বারবার শেখাচ্ছি। হ্যাঁ, আই হ্যাভ ইটেন রাইস, rice. জায়গাটা মনে রাখতে হবে, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3, তারপর এক্সটেনশন। যদি বলা হয় আমি ফুটবল খেলেছি, আমি ফুটবল খেলেছি, Football. আবার প্লেয়িং আসলো কেন, এখানে ভার্বের ভি3 হবে প্লেড। Has আই হ্যাভ প্লেড football. ফুটবল, হ্যাঁ বারবার এগুলো প্র্যাকটিস করবেন, দেখেন শিখিয়ে দিচ্ছি, সেকেন্ডের ভিতরে আবার ভুল হচ্ছে। মানে এখানে যত প্র্যাকটিস করবেন তত ভুলগুলা দূরে সরে যাবে, ওরা আপনার কাছে আসতে পারবে না। হ্যাঁ, That is হ্যাঁ, না না, অনেক ভালো গভেট না, ঠিক আছে, অনেক ভালো আপনার ব্রেন, কিন্তু এটা নতুন তো, অনেক দিন পড়া হয় না, অনেক সেই কবে গ্রামার পড়েছিলেন যখন স্কুল কলেজে পড়তেন, এই জন্য গ্রামারগুলো ভুলে গিয়েছেন। তো এইগুলো একটু ব্যবহার করতে হবে। যদি বলা হয়, আপনি সত্য কথা বললে, আপনি তো আপনার জায়গা থেকে আমাকে সম্মান জানাচ্ছেন, আসলে আমি ওইভাবে পড়ি নাই। আমাকে এইভাবে টিউশনি দেওয়া হয় নাই, প্লাস স্কুলও খুব একটা যাওয়া হয়নি, সত্যি বলছি, আমি যার কারণে খুব একটা পড়ি নাই। আচ্ছা যাই হোক, তো এখন গ্রামারটা শিখে যাচ্ছেন, সমস্যা নাই। তো এরপর বললাম কি, দেখেন তারা আমগুলো খেয়েছে, তারা আমগুলো খেয়েছে, তাহলে তারা ইংরেজি হচ্ছে দে, এরপর বলেছি হ্যাজ বা হ্যাভ, তো দের পরে হ্যাভ বসে, দে হ্যাভ, ইট মানে খাওয়া, এর ভি3 হবে ইটেন, দে হ্যাভ ইটেন দ্য ম্যাঙ্গোজ, দ্য ম্যাঙ্গোজ। যদি বলা হয় আমি একটা গান গেয়েছি, আই হ্যাভ, সিং মানে গান গাওয়া, সিং, স্যাং, সাং, আই হ্যাভ সাং এ সং। যদি বলা হয় আমি বিরিয়ানি তৈরি করেছি, আই হ্যাভ, বলেন, প্রিপেয়ার মানে তৈরি করা, আই হ্যাভ প্রিপেয়ার্ড, ভি3 হবে প্রিপেয়ার্ড, আই হ্যাভ প্রিপেয়ার্ড বিরিয়ানি। হ্যাঁ, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। দেখেন আমি যত কষ্ট করে, যত ভেঙে ভেঙে বুঝাই না কেন, কাজ হবে না। কাজ তখনই হবে যখন আপনি এগুলো প্র্যাকটিক্যালি করবেন। আমি বললাম না যে দেখেছি আমার ক্লাসটা শেষ হলে আপনি কিচ্ছু করবেন না, ক্লাসটা কেটে দেওয়ার পর আপনি এটা নিয়ে আবার বসবেন। এই যে প্রত্যেকটা টেন্স থেকে 4টা করে বাংলা বাক্য লিখবেন, 4টার ইংরেজি লিখবেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শুরু করবেন। আমি স্কুলে যাই, তারা ভাত খায়, সে ছবি আঁকে, সে ঘুড়ি উড়ায়, এই 4টা বাক্য হয়ে গেল। এই 4টার ইংলিশ করবেন, খাতায় লিখে আমাকে ছবি তুলে পাঠান। এরপর আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কেবল দেখলাম প্রেজেন্ট পারফেক্ট, আর এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, কর্তা প্লাস, একটু অল্প করে নিকি চাল, মানে বেশি রাত হয়ে যাচ্ছে তো এই জন্য আচ্ছা চালটা একটু অল্প করে ওকে, দেখেন এবার ঠিক হচ্ছে, থ্যাংক ইউ। ওকে, তো বলছে যে কোনো কাজ পূর্বে, আমার এই নতুন তো মানে মাইক্রোফোনটা নতুন আনছি, এবং এটা অনেক মানে খুব একটা ভালো মানের, এই জন্য অল্প সাউন্ড দিলেও বেশি শোনা যায়, তো আপনি বেশি হলে বলবেন। যাই হোক, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে, এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সে এই অফিসে 5 বছর যাবত কাজ করছে, সে এই অফিসে 5 বছর যাবত কাজ করছে, কি হবে, হি, এই হি হচ্ছে সাবজেক্ট, এরপরে বলেছি হ্যাজ বিন বা হ্যাভ বিন। কন্টিনিউয়াস টেন্সে তাহলে সময় উল্লেখ থাকে। অবশ্যই, এটা হচ্ছে সব থেকে ভালো উপায়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা এখানে।
প্রেজেন্ট যদি বলি সে এই অফিসে 5 বছর যাবৎ কাজ করছে, এখানে 5 বছরটা যদি আমি কেটে দেই তাহলে বাক্যটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়, সে এই অফিসে কাজ করছে। আর এখানে সময় জুড়ে দিলাম, সময় উল্লেখ করে দিলাম, সে এই অফিসে 5 বছর ধরে কাজ করছে বা চাকরি করছে। আপনি 8 বছর ধরে হংকংয়ে থাকছেন, তো বলছে সে এই অফিসে 5 বছর ধরে কাজ করছে। হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 ইয়ার্স। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে হি, এরপরে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসাতে হয়েছে, তারপর দিয়েছি ভার্বের পর আইএনজি, তারপর দিয়েছি সিন্স বা ফর, তারপর বাকি অংশ। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের পর আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। আমি 15 মিনিট ধরে অঙ্কটি করিতেছি। আই হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 15 মিনিটস। ফর 15 মিনিটস। বুঝতে পেরেছেন? এই রুলগুলো আপনি আবার আরেকটু দেখেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আমার একটি কথা আছে, এগুলো এখন